যে মানুষটা ওখানে ছিল, পিঙ্কি তো রিপোর্টার হিসেবে দেখেছে, কিন্তু যে নিউজ মেকার তাদের মধ্যে থেকে একজন এখনও হাসপাতালে ভর্তি, কারণ ওই অপারেটিভ পার্টটা এখনও হয়নি। ম্যাক্সিওফেশিয়াল অপারেশনটা খগেন মুর্মুর হবে, প্রধানমন্ত্রীও প্রতি মুহূর্তে ওনার খোঁজ নিচ্ছেন, কিন্তু যিনি সুস্থ হয়ে গেছেন এখন, তিনি এখন আমাদের সাথে স্টুডিওতে আসছেন। শঙ্কর ঘোষ, রাজনীতি সাম দাম দণ্ডভেদের স্টুডিওতে কয়েক মিনিটের মধ্যে। ডান হাতে এটা কি মানে কতদিনের? ডাক্তার তো 15 days এভাবে রাখতে বলেছে। মাসেল ড্যামেজ হয়ে গেছে। ও বাবা, তাতে ব্যথাটা থাকবে, ব্যথা বেশি থাকবে, এটা রিটেইন করবে। রাজনীতি সামদাম দণ্ডভেদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডিকেট করে বোধহয় একমাত্র বাংলা টেলিভিশনে একমাত্র শো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারণে যে রাজনীতিটা করেন সেটা নিয়ে প্রতিদিন আমরা এই ডিসেকশন টেবিলে বসি। শঙ্কর ঘোষকে আজকে পেয়েছি, ভাগ্যিস পেয়েছি। মানে শঙ্কর ঘোষ স্টুডিওতে আসতে পেরেছেন, খগেন মুর্মু পারেননি এখনো। মানে আমি জানি না কি হলো সেদিন। মানে দীপক বর্মন আগের দিন এসেছিলেন, শঙ্করদা তুমি যেখানে বসে আছো, দীপক বর্মন যে ভার্সনটা বলছিল সেটা তো মারাত্মক। এবার নিউজ মেকারকে আলটিমেটলি পেয়েছি। ঘটনা যদি বলি, সেদিন এয়ারপোর্ট থেকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদাকে বললাম যে আমরা যাব, চল। তো ওনারই গাড়িতে আমি ছিলাম, একসাথে আমরা গেলাম, নামলাম। তো আমি একটু বরাবরই চেষ্টা করি, নেতৃত্বরা যেখানে থাকেন ওনারাই সামনে থাকেন, আমি একটু পেছনেই থাকি। আমার লক্ষ্য অন্য থাকে। সাধারণ যারা মানুষ আসেন তাদের সাথে একটু কথা বলা, দেখা, তো এইটা আমার একটা, তাদের প্রতিক্রিয়াগুলো আমি পড়বার চেষ্টা করি। তো আমি নেমে ব্রিজের উপরে গেলাম, ওরা তখন সবাই নেমে নদীর দিকে গেল। ওখানে কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই এসে তারা খুব খুশি হয়েছে মানে আমি আসাতে। এমনি নানা কথা বলছিল, সুবিধে অসুবিধে, কি সাহায্য চাই। এমনকি সরকারি কর্মচারীরা বিভিন্ন আবদারও করছিল। এই দুর্যোগের মধ্যেও মানুষ হাসতে পারে, সেটাও আমি ভাবছিলাম আর কি কাজ করতে করতে। তারপরে ওনারা বোটে উঠছে, শ্রমিকদা, দীপকদা, খগেন জয়ন্তদা, মনোজদা, পুনা। অ্যাকচুয়ালি পুনাই আমাকে বারবার যোগাযোগ রাখতো, ওখানকার বিধায়ক, যেহেতু আমরা বন্ধুস্থানীয়। আমি বললাম যে লিডারশিপ যাচ্ছে, ওরা যাক, পরের আমি যাব। তা আমি এসে দেখলাম খগেনদা ওখানটা নদীর পাড়ে তখনও আছে, অর্থাৎ ওই বোটে জায়গা হয়নি, আরও যেহেতু NDRF এর কর্মীরা ছিল। তা আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম। এর মধ্যে একটা মানে এতক্ষণ অবধি ভীষণ প্লেজেন্ট ছিল। তারপরে দেখলাম এটা ধীরে ধীরে একটা চিৎকার চেঁচামেচি। তারপরে দেখলাম যে এরা আমাকে ঘিরতে শুরু করেছে, এবং এদের প্রশ্ন সেদিন ছিল কি, কার্নিভালে নাচছে আপনি কেন বলেছেন? আপনি কি, আমরা দিদির সৈনিক, আপনি এখানে কেন? বিজেপি মানে ভাগ এখান থেকে। তো খেয়াল রাখবে ময়ূক, সেদিন আমি আমার যতটুকু বিধানসভার কাজ করে, আশপাশের কাজ করে, আমি সেদিন দুটো প্রশ্ন তুলেছিলাম যে কার্নিভালে মুখ্যমন্ত্রী না আসতে পারলেও নাচার দরকার ছিল না, আর উত্তরকন্যায় তৈরি হয়েছে তো নবান্নে কন্ট্রোল। ঘটনার আগের দিনই তো তুমি জবাব চাই বাংলায় বসলে। হ্যাঁ, তো আগের দিন বসলে, হ্যাঁ, এবং তুমি সেখানেই বললে যে পরে কালকে আমরা যাচ্ছি ওখানে। হ্যাঁ, তো আমি মানে রিলিফ রিলেটেড অ্যাটাক এটা নয়, এটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যাটাক। এবং পরে দেখলাম একজন মহিলা আসলেন, মাথায় ওই কি ওড়নাটাকে কিভাবে জড়িয়ে রাখে, উনি এসে হাত টানাটানি করে আমাকে হাত ধরেই আর কি বাইরে বের করে দেবেন। এরপরে উপর থেকে দেখলাম অনেক গ্যাং আর কি ওরা নামলো, তারপরে শুরু হলো মার মার মার, মা বাবা তুলে গালিগালাজ।
নোংরা ভাষায় কথা বলা। পরে যখনই 2-3 জনকে নাম ওর মধ্যে আমি জিজ্ঞেস করেছি আপনার নাম কি, আপনার নাম কি, তখন ওদের নাম শুনে বুঝতে পারলাম যে এটা মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে ওরা আমাকে মারতে এসছে। ওখানে কিউ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়েছিল, নদীর ওই পারে মনে ওরা যাচ্ছিল NDRF এর বোটে, কিন্তু ওইরকম একটা মব আসাতে যারা আমার সাথে ভালোভাবে কথা বলছিল তারা কিন্তু পিছনে সরে যায়। তখন আমি আনগার্ড হয়ে যাই। তো খগেনদাকেও পুশ করা শুরু করাতে আমাকে, এখন মহিলারা এরকম করছে, এটাও একটা বিপজ্জনক ইয়ে। তারপরে পেছতে অনেকটা হলো কি করে? তুমি মোবাইলটা অন করে যদি ওই ভিডিওটা না করতে, ভারত ঘটনা এইভাবে বেশ কিছুটা হেঁটেছি। তার মাঝখানে পেছনে লাথি ঘুষি জুতো ছোড়া এই সমস্ত চলছে। এবার আমি যে পেছনে ঘুরবো তাহলে তো মুখে লাগার সম্ভাবনা বেশি। তো আমি খগেনদার মনে ডান বা বাঁ হাতে ছিল, ওনার 2 জন CISF সিকিউরিটি ছিল, আর আমি হেঁটে যাচ্ছিলাম এবং আমার মুখের মধ্যে যারা আসছিল খেয়াল করবে যে আমি হাত দিয়ে সরানোর চেষ্টা করছিলাম ওদেরকে। তারপরে লক্ষ্য ছিল গাড়িতে ওঠা। গাড়িতে উঠে আমি খগেনদার দরজা বা আমার দরজা খুলে আমি ভেতরে ঢুকেছি, খগেনদাও ঢুকেছে। তখন হচ্ছে নদীতে যে পাথরগুলো আছে, বোল্ডার বলি আমরা, ওই বোল্ডার দিয়ে চারপাশ থেকে মারা শুরু হয়। খগেনদার কাজটা মনে হয় আমার ফার্স্ট ভেঙেছিল, আর আমি জাস্ট দরজাটা আটকে খগেনদার মুখের দিকে তাকালাম, খগেনদার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আর আমি দেখছি আমার গাড়ির সামনের কাজ, আমি ফার্স্ট সিটে বসে আছি, সেইটার উপরে মানে একজন এরকম বোল্ডার তুলে মারলো। তো স্বাভাবিক কাজগুলো ভেঙে গেল। এই পাশের কাজটা তো বোল্ডার মারলো, যখন ভাঙলো না তখন একটা লাঠি জাতীয় কিছু কাঠের গুঁড়ি দিয়ে এরকম করে ভেঙে আমার দেখবে দরজা খুলে ফেলার চেষ্টা করছিল। বেসিক্যালি মব লিঞ্চিং বা পিটিয়ে মেরে ফেলার একটা পরিকল্পনা ছিল। কিন্তু আমার মানে স্তম্ভিত হয়ে গেছিলাম, আমি শুভ্রাংশু সবাই আলোচনা করছিলাম যে তুমি বিধায়ক, খগেন মুর্মু এতদিনের সাংসদ, একজন আদিবাসী নেতা, বিজেপি পশ্চিমবঙ্গের মেন বিরোধী দল, এতগুলো রাজ্যে বিজেপি রয়েছে, মানে এই ডেসপারেশনটা কি করে পাচ্ছে এরা? মানে এভাবে বিধায়ক বা সাংসদকে যদি পিটিয়ে দেওয়া যায় তাহলে বুথে বুথে তো সাধারণ লোককে কি অবস্থা করবে কেউ জানে না। এখন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে তৃণমূল মরিয়া হয়ে গেছে, মানে ক্ষমতার থেকে চলে যাওয়ার গন্ধ বা আশঙ্কা তৃণমূলকে এই মরিয়া জায়গায় পৌঁছে দিয়েছে। এবং এক্ষেত্রে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কথাটা আমরা বলি যে তৃণমূল মানেই ব্যবসা, বিনা পুঁজিতে যে বৈভবশালী জীবনযাপন করা যায়, এটা তো তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে গিয়ে দেখিয়ে দিয়েছে। আমি উইথ অল রেসপেক্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টালির চালা, হাওয়াই চটি, সুতির শাড়ি, আই হ্যাভ মানে আমার কোনো ধরনের অসম্মান না করে আমি এইটুকু বলতে পারি যে 2011-র আগেকার মমতা ব্যানার্জি আর 2025-এ ব্যানার্জি পরিবারের সামগ্রিক আর্থিক সম্পদের পরিমাণ তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষও যদি, সমর্থকও যদি থাকেন, তারা দেখবেন যে হেলে নেবেন ডিফারেন্স হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা হয়েছেন। এই টাকার উৎস কি? ব্যানার্জি পরিবারের সম্পত্তির উৎস কি? এই উৎস হচ্ছে দুটো। এক হচ্ছে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে প্রশাসনিক দুর্নীতি, যেখানে চাকরির দুর্নীতি হতে পারে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের দুর্নীতি হতে পারে, রাজ্যের সরকারের দুর্নীতি হতে পারে। আরেকটা হচ্ছে পেশি শক্তি ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ লুট করা এবং জনগণের সম্পদ লুট করা। আমি গতকাল মনে হয় একটা লিখেছি, আমি একটা জায়গায় গিয়েছিলাম, আমার পার্টির দায়িত্বে ছিলাম আমি। তো একজন এমএলএ, আমি জিজ্ঞেস করলাম তোমাদের এমএলএ নাম কি? নাম বললো। আমি তো নাম বলবো না, না আমার পশ্চিমবঙ্গে। তো বললো যে এরকম। আমি বললাম এই নামটা আমার শোনা না, মানে এত এখন কষ্ট হয়, যন্ত্রণা হয় যে রাজনীতি করি কিন্তু মানে কোন জায়গায় রাজনীতি তৃণমূল পৌঁছে দিয়েছে।
তো বলছে এরকম নাম। আমি বললাম কোথায়? বললো ওই যে দেখো ছবি। তো বড় বড় ছবি চারিদিকে দেখে আমি ভাবলাম যে এ তো নামও শুনি নেই, এর ছবিও দেখি নেই। 4 বছর ধরে আমি যে বিধানসভায় থাকি আর প্রেজেন্টই থাকি, কোনোদিন তো একটা প্রশ্ন ওনারা করেন না। পরে শুনলাম উনি প্রভূত সম্পত্তির মালিক। প্রভূত সম্পত্তির মালিক, তার অর্থের পরিমাণ প্রচুর, সাঙ্গপাঙ্গ আছে। এখন করেটা কি? বলে কেন ডোবা বুঝিয়ে প্রমোটারি, তুমি জমি বিক্রি করতে যাবে, তোমার যদি জমির কাঠা 20 লাখ টাকা হয়, ওটা 1 লাখ টাকা দিয়ে কিনে ওটাকে বিক্রি করবে। মানে যদি অফশপ 12টা অবধি চলার কথা, সেটা 3টে অবধি চালিয়ে দেবে। তারপরে কি কি সমস্ত আমাদের মেট্রোপলিটন সিটির তো নানা ধরনের ডিজিজ আছে, যদি ওটা মেট্রোপলিটন সিটি না, কলকাতার আশেপাশেরই শহর। তো আমি ভাবলাম যে একজন বিধায়ক যে নিজের বিধানসভার একটা শব্দ বিধানসভায় বলে না, সে হচ্ছে বিধায়ক, যাদেরকে পাঠানো হয়েছে বিধায়ক হিসেবে আইন প্রণয়নের কাজে বিধানসভায়, তারা যদি এরকম নির্বাক ভূমিকা পালন করে, তাহলে সেই বিধানসভার অস্তিত্ব কতখানি থাকে? যন্ত্রণার। পার্থ চ্যাটার্জি ওই একটা কলকাতার বড় একটা পুজোর স্টেজে বসে থাকতো, সেও কিন্তু 2 হাতে পকেটে পয়সা ওড়াতো, তারও প্রচুর সাঙ্গপাঙ্গ ছিল। এখন জেলে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, আমি জানি না সাঙ্গপাঙ্গরা খোঁজখবর নেন কিনা। অর্থাৎ নির্বাক হোক সবাক হোক, শাসক দলের ক্ষমতার উৎস হচ্ছে অর্থ, এবং সেই অর্থ হচ্ছে অসৎ পথে রোজগার করা। এটাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গ রাজনীতির মূল, যদি নাটসেল বলা যায়, এই নাটসেলটা হচ্ছে এখানে। না, আমরা যেটা বুঝতে পারছি এতক্ষণ ধরে তুমি যেটা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করছে, তার দল চুরি করছে, তৃণমূল গোল্লায় গেছে, এত কথা হচ্ছে, কিন্তু এটাতে কি শিওর? এটা জনমানুষও বুঝতে পারছে। তাহলে কি এর পরের বারে যখন ভোটে যাবে তোমরা কি জিতছো? পৃথিবীর কোনো রাজনৈতিক কর্মী নিজের দল করে না যে তারা নির্বাচনে হারবে বলে, ভারতবর্ষেরও করে না। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, অনেক মানুষ বলে ইডি কি করছে, সিবিআই কি করছে, অমুক কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে। অ্যাজ এ হোল আমি যদি মনে করি যে পশ্চিমবঙ্গের জনগণ হিসাবে বা বিরোধী রাজনৈতিক দলের একজন কার্যকর্তা কর্মী হিসাবে, আমি মনে করি যে আমারও একটা দায়িত্ব আছে আকাশের দিকে না তাকিয়ে থেকে মাটিতে পা শক্ত করা। সেই কাজটা করি, সংগঠনটাকে শক্তিশালী করা, এই ধরনের একটা লুম্পেন ক্যারেক্টারের পলিটিক্যাল পার্টিকে মোকাবিলা করবার জন্য। আর পশ্চিমবঙ্গের জনগণেরও মনে এটা ভাবা উচিত যে আমরা বিভিন্ন জায়গায় ভাবছি যে ওনারা এসে বাঁচাবেন। আচ্ছা, আমরা অ্যাজ এ জনগণ আমরা কি এতটাই দুর্বল যে কোনো তৃতীয় শক্তির সাহায্য ছাড়া এই দুর্বৃত্তের সরকারকে আমরা পরাস্ত করতে পারবো না? জনগণ হিসাবেও যদি আমরা সংগঠিত হই, নির্বাক জনগণ যদি আজকে সরব হয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সরব হয়েছেন। আরজি করের ক্ষেত্রে তার একটা বড় প্রভাব আমরা দেখেছি। আমার মনে হয় অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের যে নিজস্ব শক্তি, পশ্চিমবঙ্গের জনগণের যে নিজস্ব শক্তি, আমার মনে হয় উই আর এনাফ টু ডিফিট তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে কি হবে? উত্তরবঙ্গে তো এবার গতবারের থেকে ভালো রেজাল্ট, বেটার হবে, গতবারের থেকে ভালো রেজাল্ট হবে। এবং আমি এটা উপলব্ধি করেছি এই কারণে যে এক তো জনবিন্যাসের পরিবর্তন, তার একটা প্রভাব, এবং তৃণমূল কংগ্রেসের যারা সো কল্ড উত্তরবঙ্গের নেতারা, তারা তাদের মুখে যে প্রলাপ শুরু হয়েছে, পাগলের প্রলাপ, এই প্রলাপই কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের মাটিকে আরো দুর্বল করছে। প্রথম কথা, সরকারি ক্ষমতায় থাকলে যেটা সব থেকে বড় বিষয়, তার একটা হচ্ছে গঠনমূলক উপস্থিতি। এই সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়নবাবু প্রায় অনুপস্থিত ছিলেন। তিনি সাংসদ বা বিধায়ক হিসাবে মার খাওয়ার পরে তিনি আমার শরীরের কোথায় কি চিহ্ন আছে, আমার ছেলের ট্যাটু আছে, আমার অন্যদের ট্যাটু আছে, এই নিয়ে গল্পটা কি আসলে হচ্ছে বামপন্থী রাজনীতি করবার সময় আমার শরীরে অনেকগুলো ট্যাটু করা আছে, ছেলেরও আছে, আরো অনেকে পছন্দ করো। হ্যাঁ, আচ্ছা, এখানে মার ট্যাটু, মার ইয়ে করা আছে। তো
সব থেকে বড় বিষয় হচ্ছে আমার শরীরের খবর রাখলেন, আর উনি নাগরাকাটাতে 7 জন আদিবাসী মানুষের মৃত্যু হলো তার খবর রাখতে পারলেন না। নির্লজ্জতার সীমা মানে ছাড়িয়েছেন। উন্নয়ন মন্ত্রী উন্নয়নের কাজ করেন না, শুধু এই ধরনের অপভাষণে অভ্যস্ত। দুর্ভাগ্য যে এই ধরনের মানে রাজনীতি করতে এসছি, রাজনৈতিক লোকরা রাজনীতি করে সেটা ভালো, কিন্তু এই ধরনের রুচিহীন দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনৈতিকবিদ, যার উচিত ছিল নাগরাকাটায় মানুষের পাশে দাঁড়ানোর, তিনি আমাকে আক্রমণ করতে গিয়ে যে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন, এর থেকেই প্রমাণিত হয় যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস তার মাটি খুইয়েছে। এবার তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য কথা বলছে, ড্যাম ট্যাম বেঁধে দেবে, পুরো ভেঙে দেবে, আর কোনো দাম ভাঙা যাবে না। দেখুন, এটা তো লাভ হতে হবে, যদি ভেঙে দেয় তাহলে তো আপনাকে উত্তরবঙ্গে বন্যা হবে না সেরকম বলছে, আর তাহলে আপনাকে যেতেও হবে না, আবার মারবেও না কেউ। ড্যাম রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। প্রথম কথা, ড্যাম যখনই তৈরি হয় সেটা পরিবেশবিদদের সাথে কথা বলে বিশেষজ্ঞ কমিটির মধ্যে দিয়ে তৈরি হয়। সরকার বা যে সরকারই করুক না কেন, তারা নিশ্চিতভাবে বিশেষজ্ঞ কমিটির মতামতের উপরেই দাঁড়িয়ে করে। এই ক্ষেত্রে বিতর্ক আছে উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে। এইবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পেছনে আরো একটা বক্তব্য আছে, এটা আমার রাগ, ময়ূকের উপরেও রাগ হতে পারে, কি সামগ্রিকভাবে প্রচার মাধ্যমের উপরে রাগ হতে পারে, যে বিধানসভায় গত 4.5 বছরে প্রকৃতি নিয়ে যত প্রশ্ন আছে তার একটা বড় অংশ আমি করেছি। সেটা ওয়েটল্যান্ড ক্ষেত্রে হোক, নয়নজলির ক্ষেত্রে হোক, ডোবা বুঝিয়ে প্রমোটিং করার প্রশ্নে হোক, এই কি ইস্ট মেট্রোপলিটন কলকাতা, এই সব নিয়ে যেরকম প্রশ্ন করেছি, কাঠকাটা নিয়ে প্রশ্ন করেছি, বালি খাদান নিয়ে প্রশ্ন করেছি, ক্রাশার বসা নিয়ে প্রশ্ন করেছি, টিল ডেট একজনও শাস্তি পায়নি। বনাঞ্চলে অবৈধভাবে রিসোর্ট বানানো নিয়ে প্রশ্ন করেছি, সাদা টাকাকে কালো টাকা করবার মানে ক্ষেত্রভূমি মরুদ্যান তৈরি হয়ে গিয়েছে, ডুয়ার্স বা পাহাড় অঞ্চল প্রশ্ন করেছি, একজনের আজ পর্যন্ত শাস্তি হয়নি, না মেইন স্ট্রিম মিডিয়াতে এটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। দেখবে এই বন্যায় কাঠের লগ ভেসে এসেছে প্রচুর, হ্যাঁ, এই লগ কোথা থেকে আসলো, কোন জঙ্গল থেকে কাটা হলো, কোথায় এগুলো স্ট্যাক করা হলো, কি উদ্ধার করা হলো, দেখবে এইগুলো নিয়ে কোনো উত্তর মমতা ব্যানার্জি দেয় না। আমাদের ওখানে একটি জায়গা আছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়, পোড়াঝাড় বলে, ওখানে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে না, শুধু বক্তব্য রাখলেই হবে, আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। পোড়াঝাড় একটা ওই নদীর চরে বসানো একটা মানুষের কি বলে বসতি, কলোনি আর কি। সেই কলোনি হচ্ছে বাঁধের পরে বসিয়েছে, সেখানে 50,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন টাকা নিয়ে সেখানে বাড়ি বসানোর পরে তৃণমূলের নেতারা, হ্যাঁ, ওই বসানো বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, চর বিক্রি করে বাঁধ কেটে রাস্তা বানিয়েছে, বাঁধ কেটে ওই মানে যাতে নদীর ওই চরে যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, লাইট থেকে শুরু করে সব করেছে। এবার নদীর জলে সব ভেসে গিয়েছে, তারপরে ওনারা ত্রাণ দিতে গিয়েছে। অর্থাৎ ওই পরিবার পিছু যদি আমি ধরি, তার ওই বাড়ি টাড়ি ইত্যাদি বানাতে যদি জমি টমি কিনে 3-4 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে থাকে, তাহলে এবার ত্রাণ দিচ্ছে কত টাকা? 5,000-10,000 টাকা। কামাইটা অনেক হয়েছে, কামাই প্রচুর। এইবার গেছে ত্রাণ দিতে, সহযোগিতা করতে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের এটা ভাবা উচিত যে এই যে একটা প্লট তৈরি করা হয়েছে বিনে পয়সায় ব্যবসার, যে কি সুন্দর নদীতে বসালাম, বসিয়ে তারপরে বাঁধ কেটে রাস্তা বানালাম, তারপরে বন্যা আসলো, আপনাকে গিয়ে ত্রাণ দিলাম, আর আপনি আরে বাবা জয় অমুক দাদা, জয় অমুক দিদি বলে চিৎকার করছেন। এমনকি
এটা ব্রডার অ্যাসপেক্টে ভাবা দরকার। এই যে সমাজের মধ্যে এক শ্রেণীর উচ্ছিষ্টভোগী তৈরি হয়েছে। মমতা এই ধরনের কথা বলছে কেন? যে কথাগুলো সবাই বলছে যে টু ডাইভার্ট, মূল ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য। রাজ্যের ভেঙে পড়া প্রশাসন, রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা, রাজ্যের ভেঙে পড়া উন্নয়ন, রাজ্যের ভেঙে পড়া পরিষেবা, মমতা ব্যানার্জি তার রাজনীতির জায়গায় তিনি ডাইভার্ট করতে চাইছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে, যেটা শুভেন্দুদা হোক শ্রমিকদা হোক, আমাদেরও লড়াইটা হচ্ছে মমতা যেখানে ইস্যু ঘোরানোর চেষ্টা করবে, আমাদের লড়াইটা হচ্ছে মানুষের মূল ইস্যুর দিকে হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণকে সংগঠিত করা। এখন মূল ইস্যুটা কি, মানে 1, 2, 3 করে যদি বলা হয় তোমাদের ক্ষেত্রে তোমরা কি মনে করছো, মানে কোনটা 2026-এর 3টে মূল ইস্যু হবে? একটা তো অবশ্যই দুর্নীতি। মানুষ, মানে আমার বলাটা শব্দটা বলা ঠিক নয়, খাবে মানুষ এই দুর্নীতিটা কি নর্মালাইজ হয়ে যায়নি বাংলায়? সামাজিকভাবে অনেকে মনে করেন যে দুর্নীতি মানুষ গ্রহণ করেছে, অনেকে মনে করেন, আমি মনে করি না। এই দুর্নীতিটা যে ইস্যু করবার দায়িত্ব বিরোধীদের, এবং সেই কাজটা আমরা করে দেখাবো। এই লার্জ স্কেল পলিটিক্যাল লিডার, পার্টি ইন পাওয়ার, তাদের দুর্নীতি সামগ্রিকভাবে সমাজকে যে বিপর্যস্ত করে, পশ্চিমবঙ্গ তার বড় উদাহরণ। 1, 2 আইন শৃঙ্খলা। এই রাজ্যের আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে, যেখানে মেয়েদেরকে রাত্রিবেলা বেরোতে না করা, তার একটা উদাহরণ মাত্র। পুলিশ প্রশাসনের বা সামগ্রিক প্রশাসনের যে রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণের খেসারত দিতে হচ্ছে সিস্টেমের ভেতরে থাকা কর্মচারীদেরকে এবং সিস্টেমের বাইরে থাকা জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান। স্বাভাবিকভাবেই দেখো, বিধানসভায় তো অনেক বিষয় তুলে ধরি, তার মধ্যে একটা কথা এর আগে আমরা বলতাম যে ফ্লাইট অফ ক্যাপিটাল, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুঁজি বাইরে চলে যাচ্ছে। এখন তো এর আগে আমাদের ছিল মেধার বাইরে চলে যাওয়া, পুঁজির বাইরে চলে যাওয়া। এটা আমাদের দুর্ভাগ্য ময়ূক, আমাদের ক্লাস 11-12-এর ছেলেমেয়েরা তারা পশ্চিমবঙ্গে না পড়ে বাইরে চলে যাচ্ছে। 11-12-এর ছেলেমেয়েরা, তুমি এইবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট দেখো, 5 বছরের এনরোলমেন্ট স্টাডি করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এক শ্রেণীর ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বাইরে চলে যাচ্ছে। এক শ্রেণীর ছেলেমেয়েরা, যেহেতু হিউজ স্কেলে আমার সাথে মানুষের কথা হয়, তো এক শ্রেণীর ছেলে মেয়েদের এটা বক্তব্য, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমরা এই রাজ্যে আর ফিরে আসবো না। দিস ইজ দ্য সেন্টিমেন্ট অফ দ্য বেঙ্গলি ইয়াঙ্গার জেনারেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 3টে তো অবশ্যই আমার মূল ইস্যুতে থাকবে। আর 4, যেটা নিয়ে ব্যক্তিগত পছন্দ অপছন্দের সবারই থাকে, ভালোবাসার জায়গা, অবশ্যই পরিবেশ। 4টেকে সামনে রেখেই পরিবেশের লড়াইটা তুমি চালিয়ে যাবে। হ্যাঁ, এটাকে চালাতে হবে, না হলে দেখো লার্জ স্কেলে যে সময় বর্ষা হওয়ার কথা না, সে সময় বর্ষা হচ্ছে। মমতা যে বাঁধ ভাঙার কথা বলছে, সেটা যদি পরিবেশের পক্ষে হয়, দেখো পরিবেশে বাঁধের প্রশ্নে একটা বিশেষজ্ঞ কমিটি আছে। বাঁধ বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে হয়, কোথাও হাইড্রো ইলেকট্রিসিটির ব্যাপার থাকে, কোথাও সেচের ব্যাপার থাকে। এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি মমতা ব্যানার্জির মতন সর্বজ্ঞানী নেতা নন, আমার মনে হয় এটা বিশেষজ্ঞ কমিটিকেই ভাবনা চিন্তা করার দায়িত্ব দেওয়া উচিত। অ্যাজ মাই কনসার্ন ইজ যে মমতা ব্যানার্জির এই ড্যাম তুলে দেওয়ার ভাবনার পেছনে ওনার রাজনৈতিক মস্তিষ্ক আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেইটাকে আমাদের বুঝতে হবে। আমার ধারণা এই ড্যাম ভেঙে দাও ইত্যাদি ভেঙে দাও, এর পেছনের বার্তাটা হচ্ছে একটাই, টু লিগালাইজ এই যে ইললিগাল মাইনিং, এই যে কাঠ চুরি, এই যে বিষয়গুলো, অবৈধ ক্রাশার, এই বিষয়গুলো যাতে সারফেসে না আসে। বালাসনে চরে কি মহানন্দার চরে এই যে কলোনির পর কলোনি বসিয়ে দেওয়া, তার ফলে যে বিপদ তৈরি হচ্ছে, তার ফলে এই তোমাদের এখানে কি জানো লেক টাউন নাকি ভিআইপি রোড, এখানে তো প্রচুর নয়ঞ্জলি ছিল, ওয়াটার বডিজ ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ,
এইবার ওই ওয়াটার বডিজ গুলোর যে ক্যাপাসিটি ছিল জল ধারণ করার, সেই জলটা এখন যাবে কোথায়? সেই জন্য ফ্লো হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, মমতা ব্যানার্জি এইগুলো আলোচনা চান না। উনি এমন একটা আলোচনা শুরু করতে চান যার সাথে বাস্তবের কোনো মিল নেই। ফলে ড্যাম ভাঙার যে বিষয়টি, এর আলোচনাটা শুরু করবার উদ্দেশ্য এটা, নাহলে ম্যানগ্রোভ লাগাতে বলে পাহাড়ে। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটিগোড়া নাকি বলে একটা, ভেটিভাগ, হ্যাঁ, ওটা বসাবে, লাগাবে। এখন এই কাজটা ওরা 3 মাস ধরে করবে, কারণ এখন তো বর্ষা নেই, 2-1 দিন ছাড়া। এরপরে বলবে সুন্দরবনে চা গাছ লাগাতে। বেশ, সুন্দরবনে চা গাছ লাগানো যাবে না, সেরকমই দার্জিলিংয়ে ম্যানগ্রোভও লাগানো যাবে না। কিন্তু আমাদের এই যে তর্ক বিতর্কের বাইরেও এই যে কথা বলা, এই পডকাস্ট স্টাইলে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা, এবং অবশ্যই আমি, শুভ্রাংশুদা, অনুপম, পিঙ্কি যেরকম ছিলাম, নিজেদের মধ্যে কথা বলছিলাম, সে কথা বলাটা চলতে থাকবে। একটা ছোট্ট বিরতির পর রিপাবলিক বাংলায় অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক আপনাদের। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।